মুহূর্তে বাংলাদেশের যত ফোন এক্সিস্ট করে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল ফোন হচ্ছে এইটা, আর দাম মাত্র 50,000 টাকা। কি শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগছে? আমাদের দেশের যে কাউকে আপনি প্রশ্ন করে দেখেন যে ভাই আপনার ড্রিম ফোন কোনটা, অবশ্যই বলবে যে ভাই অনেক পাওয়ারফুল হতে হবে, দেখতে অনেক সুন্দর হতে হবে, ব্যাটারি ব্যাকআপ হবে হিউজ, মানে সব কিছু সেরা সেরা থাকবে, কিন্তু দাম হবে অনেক কম। আমার মনে হয় সেই জিনিসটাই করে দেখিয়েছে রেডমি K80 Ultra। চিন্তা করে দেখেন ভাই, Dimensity 9400 প্লাস এর মতো ফ্ল্যাগশিপ প্রসেসর, 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, ম্যাসিভ 7410 mAh এর ব্যাটারি, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 এর রেটিং, UFS 4.1 স্টোরেজ, তার সঙ্গে আবার ব্লুটুথ 6। এত কম দামে এটা আসলে কিভাবে সম্ভব, ওইটা নিয়েই মূলত আমরা গবেষণা করলাম এই কয়েকদিনে, এবং সেই গবেষণার ফল আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টাইনা টুনা পার, সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। আমরা প্রায় ফ্ল্যাগশিপ কিলার এই শব্দটা শুনে থাকি, মূলত আমরা ধারণা করি যে ফোনটার মধ্যে ফ্ল্যাগশিপের মতো সমস্ত ফিচার থাকবে কিন্তু দাম অনেকটা কম হবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে দাম অতটা কম না, আবার ফ্ল্যাগশিপের মতো করে সব ফিচারও থাকে না। বাট এই ফোনটাকে ট্রু ফ্ল্যাগশিপ কিলার আমি ইজিলি বলতে পারি। ও বাই দ্য ওয়ে, এই ফোনটা পাওয়া যাচ্ছে এক্সেলটেকে, এবং ধন্যবাদ তাদেরকে আমাদের এই ফোনটা পাঠিয়ে দেওয়ার জন্য এবং আপনাদেরকে দারুণ একটা ফোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের হাতে যে ইউনিটটা পাঠিয়েছে এক্সেলটেক, সেটা মূলত চাইনিজ ভেরিয়েন্ট, তার মানে হচ্ছে এটা চাইনিজ রম ব্যবহার করা হয়েছে। বাট অনেকে বলে থাকে যে চাইনিজ ভেরিয়েন্টের পারফরমেন্স কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের চাইতে বেটার হয়, সো আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করেছি। এক্সেলটেক সম্পর্কিত সকল তথ্য রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। ডিজাইনটা দিয়ে শুরু করি। ক্যামেরা বাম্পটা দেখেই হয়তো আপনার কাছে চেনা চেনা লাগতে পারে, কিছুটা OnePlus-এর মতো, বাট বেশ সলিড একটা লুক তারা দিয়েছে। পেছনে তারা ম্যাট ফাইবার গ্লাস ব্যবহার করছে, যেটা দেখতে বেশ প্রিমিয়ামই লাগছে আমাদের দৃষ্টিতে, এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, ভাই সেই লেভেলের প্রিমিয়াম লাগবে এটা হাতে ধরে। আর বিল কোয়ালিটি, আই থিঙ্ক এই বাজেটে এর চাইতে ভালো ওয়ার্কম্যানশিপ আর সম্ভব নয়। এই ফোনটা মোট 4টা কালারে পাওয়া যাবে, গ্রিন, ব্লু, হোয়াইট এবং স্যান্ডস্টোন গ্রে। একটু বাল্কি লাগতে পারে আপনার হাতে, কারণ এটার ওজন 219 গ্রামের আশেপাশে, তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আবার ঠিকঠাক মনে হয়েছে। এটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। এটা কোনো একটা সময় স্ট্যান্ডার্ড ছিল, বাট এই সময় এসে ব্যাপারটা খুবই চমৎকার। তার কারণ হচ্ছে ভাই, এর ভেতরে তারা ইনক্লুড করেছে 7410 mAh এর ব্যাটারি, মানে সিলিকন কার্বন। তুমি এতদিন কই ছিলা ভাই? আর একটা জিনিস না বললে নয় ভাই, ফোনের সামনের দিকে খেয়াল করে দেখেন, এর বেজেল এতটাই ন্যারো, যেটা নর্মালি অনেক দামি দামি ফোনে আমরা দেখে থাকি। সে সঙ্গে এর যে ক্যামেরা কাট আউট, সেটাও যথেষ্ট মিনিমালিস্টিক। বিশেষ করে সবার নজর কাড়বে এর সিমেট্রিক্যাল বেজেল। 6.83 ইঞ্চির একটা ওলেড প্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা 1.5K রেজুলেশনের, যেটা আবার 68.7 বিলিয়ন কালার তৈরি করতে পারে। এতে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, সে সঙ্গে রয়েছে HDR10+ সাপোর্ট। সব মিলিয়ে এটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। ও বাই দ্য ওয়ে, এতে 144 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। এটা দিন দিন স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আর এটা পিক ব্রাইটনেস হচ্ছে 3200 নিটস, এর ফলে আউটডোরে খুব একটা সমস্যায় আমাদেরকে পড়তে হয় নাই। পাশাপাশি এতে রয়েছে 2560 হার্জের ডিসি ডিমিং। তবে একটা জিনিস আমি একটু কনফিউজড, এতে যে কি প্রোটেকশন তারা ইউজ করছে, এটার কোনো অফিসিয়াল ইনফরমেশন এখনো পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন একটু কমেন্টে আমাদেরকে জানান। ভাই, হার্ডওয়্যার নিয়ে আলাপ করতে আমার সবচাইতে বেশি ভালো লাগে, কারণ ওই জিনিসটাই হচ্ছে একটা স্মার্টফোনের মেন জিনিস ভাই। এটাই সবাই এড়িয়ে চলে বেশিরভাগ সময়। আপনি কোনো ফোন কিনতে যাবেন, শোরুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন সেলসম্যানরা আপনারা ঘিরে ধরছে, আর আপনারা বোঝানোর চেষ্টা করবে যে আরে প্রসেসরের তো কোনো কাজই নাই ভাই, র্যাম আর রমই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা ফোনের। বাট চিপসেটের পেছনে একটা ফোনের খরচ কিন্তু তুলনামূলকভাবে সবচাইতে বেশি হয়, এবং লং টাইমে আপনার ফোনটার পারফরমেন্স ধরে রাখতে কিন্তু চিপসেটই সবচাইতে বেশি কন্ট্রিবিউট করে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের সবচাইতে পাওয়ারফুল চিপসেট Dimensity 9400+। হ্যাঁ, 9400 এর সঙ্গে 400+-এর খুব বেশি তফাৎ নাই, জাস্ট বেস ভেরিয়েন্টের ফ্রিকোয়েন্সি একটু বেশি। বাট এটা ভাই এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল চিপসেটের একটা। এর সঙ্গে যদি আপনি তুলনা করতে চান স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এখন আর এর সঙ্গে পারবে না। এর সঙ্গে তুলনা করতে পারেন আপনি স্ন্যাপড্রাগনের 8 Elite চিপসেটের। যদিও ওইটার ক্লক স্পিড একটু বেশি, বাট মিডিয়াটেক এখানে এমন কিছু টুইক করেছে যে 8 Elite-এর পারফরমেন্সকেও কিন্তু বিট করতেছে এখন 9400+।
ফোন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রচুর টেস্ট করেছি এবং AnTuTu স্কোর এসেছে 26,32,201। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 2,337, মাল্টি করে 7,786। ওয়াইল্ড লাইফের এক্সট্রিম টেস্টে স্কোর এসেছে 5,358। সোলার বে টেস্টে আমরা স্কোর পেয়েছি 10,240। অক্টাকোর চিপসেট এখন আমরা বলতেছি এই 2025 সালে এসে 26-এ গিয়ে হয়তো আমাদেরকে বলতে হবে ডেকাকোর, মানে 10টা কোর হয়তো থাকবে। Xiaomi রিসেন্টলি তারা একটা চিপসেট ডেভেলপ করেছে Xring 1, এবং যেখানে মোট 10টা কোর তারা ব্যবহার করেছে। সো ধীরে ধীরে আমরা হয়তো স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের প্রসেসরও ডেকাকোর দেখতে পাবো। এনিওয়ে, এখানে একটা কর্টেক্স X925 ক্লাস্টার রয়েছে যার ক্লক স্পিড হচ্ছে 3.73 GHz, 3টা কর্টেক্স X4 রয়েছে 3.3 GHz এর, পাশাপাশি রয়েছে 4টা কর্টেক্স A720 যার ক্লক স্পিড 2.4 GHz। আর এতে যে জিপিইউটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে Immortals G925 MC12। মজার ব্যাপার হচ্ছে এই সেম জিপিইউ কিন্তু ব্যবহার করা হয়েছে Xiaomi যে চিপসেটটা তারা ডেভেলপ করেছে Xring 01 বা 01 যাই বলেন না কেন। সো বেশ কিছু সিমিলারিটি কিন্তু এখানে রয়েছে। বাই দ্য ওয়ে, এই ফোনের 12/256GB ভেরিয়েন্টের ফোনটাই অ্যাভেলেবেল রয়েছে এক্সেলটেকের কাছে। তবে আপনার যদি আরও বেশি ভেরিয়েন্টের ফোন দরকার হয় তাহলে প্রি অর্ডার করতে পারেন এক্সেলটেকের কাছে। আর এখানে LPDDR5X র্যাম তারা ব্যবহার করেছে, সে সঙ্গে রয়েছে 256GB UFS 4.1 স্টোরেজ। দেখেন, স্ন্যাপড্রাগনের 8 এলিটেও কিন্তু UFS 4.0 ব্যবহার করেছে। এখানে কিন্তু মিডিয়াটেক আরও টুইক করেছে, মানে আরও বেটার ভেরিয়েন্টের স্টোরেজ কিন্তু ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এর প্রভাব কিন্তু পারফরমেন্সে পড়ে, অবশ্যই পড়ার কথা, এটা টেকনিক্যালি ট্রু। তবে কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ এখানে নাই। আই থিঙ্ক আজকাল এই জিনিসটা খুব একটা দরকার হয় না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ফোনে D2 নামক একটা ডেডিকেটেড চিপ তারা ব্যবহার করেছে, যেটা 12 ন্যানোমিটারের একটা চিপসেট TSMCর বানানো, এবং এর কাজ হচ্ছে HDR10+কে AI অ্যালগোরিদমের মাধ্যমে এনহান্স করে 1.5K রেজলিউশনে রূপান্তর করা। এই ডেডিকেটেড চিপসেটটা কিন্তু গেমিংয়ের সময় আপনাকে HDR এনেবল করতে সাহায্য করবে। ব্লুটুথ 6.0 কিন্তু চলে এসেছে, এবং আজকাল অনেক ফ্ল্যাগশিপ চিপসেটগুলোতে আমরা দেখতে পাচ্ছি, যেমন স্ন্যাপড্রাগনের 8 এলিটে আছে এবং 9400 প্লাসেও তারা ব্লুটুথ 6 ব্যবহার করেছে। ভাই, এটার লাভ কি আসলে? ব্লুটুথ 5.0 6.0 এতে লাভটা কি হয় একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে রাখি। ব্লুটুথের লেটেস্ট এই ভার্সনে কিন্তু 12 মেগাবিট/সেকেন্ড গতিতে কিন্তু ডেটা ট্রান্সফার করার সক্ষমতা রাখে, এবং লো ল্যাটেন্সি পাবেন এখানে। সে সঙ্গে বেটার LE পাবেন, মানে লো এনার্জি কিন্তু অ্যাক্সেসিবিলিটি রয়েছে এখানে। ব্যাটারি কনজাম্পশন অনেক কম হবে এবং স্টেবল কানেকশন আপনি পাবেন। আরও অনেক সুবিধা এখানে রয়েছে, বিশদ আলাপে গেলাম না, বাট এটাই ব্লুটুথের সর্বশেষ সংস্করণ। ফোনটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে 6500 স্কোয়ার মিলিমিটারের আইস সিল্ড সার্কুলেশন কুলিং পাম্প, যেটা এই ফোনটাকে দ্রুত ঠান্ডা করতে সক্ষম। এবং আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, আমাদের থার্মাল ক্যামেরার রেজাল্ট বলছে এটা দ্রুত গরম হয়ে গেলেও খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই লেভেলের হার্ডওয়্যার কম্বিনেশনের আউটপুট কি হতে পারে আশা করছি আপনারা একটা আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছেন। আর আমরা কিন্তু কাগজে কলমে কি লেখা রয়েছে ভাই ওইটা বিশ্বাস করি না, হাতে কলমে কি আউটপুট আমরা পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন, আমরা এই যাবত যতগুলো ফোনের টেস্টিং করেছি তার মধ্যে সবচাইতে বেশি স্কোর এসেছে Redmi K80 Ultra ফোনের। অথচ যদি দামের দিকে একটু তাকান, দেখেন খেয়াল করে, এত কম দামে এত বেশি স্কোর, দিস ইজ সামথিং লাইক অ্যামেজিং। হ্যাঁ, Xiaomiর HyperOS-টা যে আমার খুব বেশি ভালো লাগে সেটা জোর দিয়ে বলা যাবে না। আমি নিজেও Xiaomiর ফোন ব্যবহার করি অলমোস্ট 10 ইয়ার্স বাই নাও। এই একটা জায়গায় হয়তো একটু বটলনেক করতে পারে ফোনটা, বাট খুব যে বেশি বটলনেক করেছে আমাদের টেস্টিংয়ে সেটাও নয়। একেবারে সলিড একটা পারফরমেন্স এর কাছ থেকে পাবেন। ইউআইটা যথেষ্ট লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে। জাস্ট অ্যাপ ওপেনিংটা একটু খেয়াল করে দেখেন, এত দ্রুত ওপেন হয় অ্যাপগুলো। পাশাপাশি এর যে মাল্টিটাস্কিং সেটা আপনাকে অবশ্যই খুশি করবে। ব্যাকগ্রাউন্ডে আপনি ইজিলি 10টা থেকে 15টা অ্যাপ অ্যাক্টিভ রেখে ফোন অপারেট করতে পারবেন। খুব বেশি প্যারা আপনাকে খেতে হবে না। যেহেতু এটা একটা পাওয়ারফুল চিপসেট, সুতরাং এটা তো গেমিং টেস্ট করতেই হবে। আর আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন PUBG, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, ডেল্টা ফোর্স ইত্যাদি ইত্যাদি। এবং এই প্রসেসর ভাই আমাদেরকে হতাশ করেনি। PUBG-তে আমরা আলট্রা HDR-এ আলট্রা ফ্রেম রেট পেয়েছি, HDR সেটিংসে এক্সট্রিম ফ্রেম রেট পেয়েছি, হুইচ ইজ অ্যামেজিং। লম্বা সময় ধরে গেমিং এর পরে যে হিট জেনারেট করছে সেটা আমরা আমাদের থার্মাল ইমেজ ক্যামেরা দিয়ে পরীক্ষা করে দেখলাম। এই জিনিসটা খুব বেশি ওয়ারিড হওয়ার মতো আমাদের কাছে মনে হয় নাই। সো আই থিঙ্ক আপনারা যারা প্রফেশনাল গেমার রয়েছেন তাদেরও এই ফোনটা হতাশ করবে না। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এইটা তো শুধুমাত্র গেমারদের টার্গেট করে বানানো হয় না। এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, যেটা আপনাকে সলিড পারফরমেন্স দেবে। হ্যাঁ, ভালো গেমিং পারফরমেন্স দেবে, বাট এইটা দিয়ে শুধুমাত্র গেমিং করতে হবে সেই জন্য এই ফোনটা কিনবেন, আমার মনে হয় না যে সেটা
সঠিক সিদ্ধান্ত হবে, কারণ গেমিং ফোন হতে হলে তার আবার এক্সট্রা কিছু ডেডিকেটেড ফিচার থাকা লাগে, যেটা এই ফোনে নাই। এই ফোনটার গেমিং টেস্ট শেষে আমরা একটা কথা বলতে পারি, আর সেটা হলো এর যে D2 চিপ সেটা আসলেই কাজ করছে। একটা সময় ছিল ফোনের স্ট্যান্ডার্ড ব্যাটারি ছিল 4000 mAh, সেখান থেকে 5000 হয়ে গেল। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ওতেও কিন্তু 5000 mAh এর ব্যাটারি এখনো আছে। এনিওয়ে, সেই দিন শেষ ভাই। আজকাল শুরু হয়ে গিয়েছে সিলিকন কার্বনের যুগ, যেটা স্যামসাং বলতেছে যে না ভাই, আমরা সিলিকন কার্বন দিব না, আমরা দেখি আর কি দিয়ে বাজারে টিকে থাকা যায়। অন্যদিক দিয়ে চাইনিজ কোম্পানিগুলো কিন্তু অলরেডি সিলিকন কার্বনে মাইগ্রেট হয়ে গেছে, এবং এর ফলে আমরা এত কম থিকনেসের একটা ফোনে 7410 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি। কিছুদিনের মধ্যে ভাই 10,000ও আমরা দেখে ফেলবো। বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে একটা 120 ওয়াটের চার্জিং ব্রিক দেখতে পাচ্ছি আমরা, বাট এই ফোনে মূলত চার্জিং সাপোর্ট করবে 100 ওয়াটের, হুইচ ইজ অলসো ক্রেজি। তবে ওই যে ফ্ল্যাগশিপ কিলার হলে যেটা হয়, ফ্ল্যাগশিপ ফোনগুলোর কিছু জিনিস একটু সরিয়ে ফেলতে হয় আর কি, দাম কমানোর জন্য। সো এখানে তারা যেটা সরিয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। এনিয়ে ওয়্যারলেস চার্জিং জিনিসটা কি অনেক বেশি দরকারি? আপনার কাছে কি মনে হয়? মানে ওইটা না থাকাতে কি অনেক বেশি ক্ষতি হয়ে গেল? বা আপনাদের ফোনে কি কারোর ওয়্যারলেস চার্জিং আছে, আর থাকলে ওইটা কি আপনারা রেগুলার ব্যবহার করেন? একটু কমেন্টে আমাদেরকে জানান। বাই দ্য ওয়ে, এটা দিয়ে ইজিলি আপনি 1.5 থেকে 2 দিন পার করতে পারবেন যদি নর্মাল ইউজার হন। আর আপনি যদি গেমার হন বা হেভি ইউজার হন, তারপরেও আমার মনে হয় না যে একদিনে এটার চার্জ আপনি শেষ করতে পারবেন। বক্সে যে চার্জারটা দেওয়া আছে সেটা দিয়ে 50 মিনিটের আশেপাশে এটাকে ফুল চার্জ করতে পারবেন। ক্যামেরা হচ্ছে একটা জায়গা রেডমি K80 আলট্রা ফোনের, যেখানে আমার মনে হয়েছে যে তারা খুব বেশি আসলে নজর দেয় নাই, মানে একটা ক্যামেরা দেওয়া দরকার আর কি, সেট আপ দিয়ে দিছে ভাই। আমরা খুব বেশি খুশি হতে পারি নাই। এটার মেইন সেন্সর হচ্ছে সোনির বানানো LYT800, যেটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, OIS আছে সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। মেইন ক্যামেরা ছবিগুলো দেখে না আমার কাছে একটু মনে হয়েছে যে একটু ওয়াশড আউট, ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো না, এক্সপোজার কন্ট্রোল মানে ডিসেন্ট আর কি, খুব বেশি ভালো বলা যাচ্ছে না। আলট্রা ওয়াইডেও কিন্তু একই সমস্যা আমরা খেয়াল করেছি, ডিটেলের অনেক ঘাটতি রয়েছে, শার্পনেসের যথেষ্ট কমতি রয়েছে, লো লাইটে প্রচুর নয়েজ দেখা যায়, পোর্ট্রেটে সাবজেক্ট সেপারেশন মানে ভালো আর কি, খুব বেশি ভালো বলা যাচ্ছে না। তবে পর্যাপ্ত আলো যদি দিতে পারেন এবং একটু বুঝে শুনে যদি ছবি তোলেন তাহলে ভালো ছবি পাওয়া যাবে, কিন্তু 10টার মধ্যে হয়তো 4-5টা ছবি আপনি ভালো পাবেন। সামনে 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রে একই কথা বলা যায়, ছবিগুলো অনেক বেশি সফট হয়ে যায়, কালার টোন নিয়ার ন্যাচারাল, যেটা দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু ডিটেলের অভাবটা এবং এক্সপোজারের যে কন্ট্রোল, এই জিনিসটা না অনেক পোর মনে হয়েছে আমার কাছে এটার সাবজেক্ট সেপারেশন খুব বেশি সুবিধার মনে হয় নাই। আই মিন ফ্ল্যাগশিপ কিলার বলতে আমরা যেমনটা বুঝি, এটা ছবির কোয়ালিটি সে কথা বলছে না। ভিডিও করা যাবে সর্বোচ্চ 8K রেজুলেশনে 30 fps এবং 4K তে 60 fps। OIS আছে, এর ফলে স্টেবিলাইজেশন ভালো, কিন্তু খেয়াল করে দেখেন ভিডিওর স্যাম্পলগুলোতে একটু জিটারি ফিল পাচ্ছি আমরা, মাইক্রো স্ট্যাটার যাকে বলে আর কি। এনিওয়ে, ক্যামেরাতে আসলে খুব বেশি খুশি হতে পারি নাই। এইখানে আসলে যে ওয়াও ফ্যাক্টরটা ওইটা মিসিং পেয়েছি। তবে আমি যে জিনিসটা একটু মিস করেছি সেটা হচ্ছে এতে কোনো টেলিফটো লেন্স নাই, যেটা থাকলে পোর্ট্রেট ফটোগ্রাফি আর একটু ভালো হতো। স্টেরিও স্পিকার তারা এখানে ব্যবহার করেছে, যেটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার আমাদের কাছে মনে হয়েছে, এবং এর যে ব্যালেন্স সেটা আমার কাছে অলমোস্ট 55 to 45 এরকম মনে হলো। তবে এতে কোনো 3.5 মিলিমিটার পোর্ট নাই, যেটা বেশিরভাগ ফোনে আজকাল আর দেখা যায় না। সো TWC একমাত্র ভরসা। আমরা বেশ কিছু TWS দিয়ে এটা সাউন্ড টেস্ট করে দেখেছি, যেমন QCI Melobuds Pro, HD15 ইত্যাদি, এবং আমাদের টেস্টিংয়ে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। IP68 আছে, যা হালকা পাতলা পানি এবং ধুলা থেকে এই ফোনটাকে রক্ষা করবে। তবে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে 50,000 টাকা দামের ফোনে আজকাল আমরা পেয়ে যাচ্ছি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার মানে হচ্ছে আপনার হাত ভেজা থাকুক আর ফোনের ডিসপ্লেতে একটু পানি লেগে থাকুক, নো ম্যাটার, খুবই দ্রুত এই ফোনটা আনলক হবে, এবং আমাদের টেস্টিংয়ে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখিয়েছে। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু IR ব্লাস্টারও রয়েছে, যেটা পেছন দিকে, মানে আগে তো সামনে থাকতো এরকম সোজা করে ধরতে হতো, এখন সেটা পেছন দিকে রয়েছে, আপনাকে এসি বা টেলিভিশনের সামনে এইভাবে ধরতে হবে। Wi-Fi 7 রয়েছে এতে, ভাই রে ভাই, মানে দিস ইজ ক্রেজি ম্যান, মানে 7.3 Gbps পর্যন্ত আপনি স্পিড পেতে পারেন যদি Wi-Fi 7 কোনো রাউটার আপনার বাসায় থাকে। আচ্ছা, চাইনিজ রমের ফোন নিয়ে একটু আলাপ করি এইবার। অনেকে হয়তো একটু কনফিউজ থাকেন যে ভাই চায়না রম কী জিনিস, গ্লোবাল রম কী জিনিস, আমরা এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। তবে সংক্ষেপে বলি, এই ফোনে আমরা গুগলের যত সার্ভিস আছে সব ইনস্টল করেছি, এবং কোনো প্যারা আমরা এখনো পর্যন্ত খাই নাই। বিকাশ থেকে শুরু করে উবার, পাঠাও, যত অ্যাপ আছে ঠিকঠাক মতো কাজ করেছে। তবে
নোটিফিকেশন ইস্যুটা আছে এখনো পর্যন্ত। আশা করছি সামনে কোনো একটা আপডেটে এটা ঠিক হবে, কারণ মানে এই চাইনিজ রমের ফোন যারাই ব্যবহার করে চায়নার বাইরে তাদেরকে এই ইস্যুটা ফেস করতে হয়। যেমন ধরেন হোয়াটসঅ্যাপে কেউ যদি কল করে, মানে কলটা একটু পরে আসে আর কি, বা নোটিফিকেশন একটু পরে আসে, এটা মেসেঞ্জারের ক্ষেত্রেও তাই। এই ফোনেও সেম সমস্যা আমরা পেয়েছি, এবং যারা চাইনিজ রম ফোন ব্যবহার করেন তারা এটা জেনে বুঝে এই ফোনগুলো কেনেন। বাট আরেকটা জিনিস নিয়ে আমি একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেটা নিয়ে খুব বেশি আলাপ কেউ করে না, সেটা হলো ভাইব্রেশন মোটর। ভাই এটার যে হ্যাপটিক ফিডব্যাক, কি বলবো, এটা অনেক দামি দামি ফোনের মতো, মানে আপনি এটা ফিল না করলে বুঝতে পারবেন না। বিশেষ করে মাল্টিমিডিয়া কনজামশনের সময় গানের তালে তালে হ্যাপটিক ফিডব্যাক দেয়, ওইটা যে কী লেভেলের মানে প্রিমিয়াম ফিল দেবে এটা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না। কুডোস টু রেডমি। ভাই দেখেন, আমরা নিজেরাও তো পারফেক্ট না, সো এটা তো একটা ফোন। আমার দৃষ্টিতে অনেক খারাপ জিনিস বলা যায় তো, কিন্তু দাম যেহেতু মাত্র 50,000 টাকা, খুব বেশি বলতেছি না, বাট জাস্ট ওয়্যারলেস চার্জিংটা যদি থাকতো আমি একটু বেশি খুশি হতাম, সেই সঙ্গে একটা টেলিফোটো লেন্স। পাশাপাশি এইটার যে ক্যামেরা, ওইটা আপ টু দ্য মার্ক আমার কাছে অন্তত মনে হয় নাই। স্যাম্পল দেখে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই এর যে চাইনিজ রমের একটা ব্যাপার আছে, যদিও এটা কারোর জন্য সমস্যা না খুব একটা, আবার কারোর জন্য একটা ইস্যু, এই জিনিসটা যদি কোনোভাবে একটু মানে Xiaomi ফিক্স করে দিত, তাহলে আমার মনে হয় না যে গ্লোবাল রমের ফোন আর কেউ কিনতো। চাইনিজ রমে তো সবই তখন পাওয়া যেত। এনিওয়ে, আপনাদের কাছে কেমন লাগলো Redmi K8T Ultra এই ফোনটা? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।